নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে আজকের হাল্লা বলে। আজকে আমরা অনুষ্ঠানের নাম রেখেছি তবে কি টার্গেট বাংলাদেশের এয়ারবেসগুলো, চট্টগ্রাম, ঢাকা, একাধিক যে এয়ারবেস, এটাই কি এখন টার্গেট? আমি কেন এই কথা বলছি তার কারণ আছে। তার কারণ এটাই, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন, হয়তোবা তাদের উপর ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণ নেই অথবা আছে, তারা ক্রমাগত বিভিন্ন জায়গা থেকে ভারত বিরোধী স্লোগান তুলছে। ভারতের ত্রিপুরা, আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এগুলো দখল করবার ডাক দিচ্ছে। ভারত এবং ভারতের নাগরিকদের ওপরে আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছে। কলকাতা দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। আজও এই অভিযোগ এসছে বাংলাদেশ থেকে লাথি মেরে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে। ঠিক এই ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে, আজও আমরা চট্টগ্রাম আদালতে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির আবেদন পিছিয়ে যেতে দেখলাম, যেভাবে বিক্ষোভ দেখলাম, তাতে আগামী দিনে শক্ত পদক্ষেপ ভারত নিতে পারে। কি কি শক্ত পদক্ষেপ ভারত নিতে পারে? এয়ার স্ট্রাইক করতে পারে, ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, ভারত ক্রস বর্ডার অ্যাটাক করতে পারে, ভারত বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ দিতে পারে, ভারত ব্যবসা বন্ধ করতে পারে। কিন্তু এর মধ্যেই আমি জানিয়ে রাখি যে প্রতি রাতে আমরা এখানে আকাশে কিন্তু বিমান বাহিনীর ওড়ার আওয়াজ পাচ্ছি। সেটা হেলিকপ্টার হতে পারে, বিমান হতে পারে, উই ডোন্ট নো, আমরা জানি না কি। কিন্তু যারা আমরা এপাশে আছি সীমানার, আমি জানিয়ে রাখছি যে প্রতিদিন আমরা রাতের বেলায়, দুপুরে কিছুক্ষণ আগেও আমাদের অফিসের সামনেই আমরা আওয়াজ পাচ্ছিলাম, ভয়াবহ আওয়াজ। ঠিক এই ধরনের আওয়াজের ইতিহাস আছে ইসলামাবাদের ক্ষেত্রে। সনিক বুম তৈরি করবার ঘটনা ঘটেছিল MiG-25 বিমান থেকে। আর এই মুহূর্তে আমি দেখাবো ভারতের হাতে সমরাস্ত্র হিসাবে এয়ার স্ট্রাইকের জন্য কোন কোন বিমান প্রস্তুত রয়েছে। আসুন একবার ওয়ালে দেখাই। ভারতের সাঁজোয়া বাহিনীতে রাফালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুনুন। এই রাফাল যুদ্ধ বিমানের পর এবার দেখাবো ভারতের আকাশ কাঁপাতে সুকুই বিমানকে তৈরি রাখা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই সুকুই বিমান নর্থ ইস্টের একাধিক এয়ারবেসে মজুত করা হয়েছে নতুন করে। এই সুকুই বিমান মজুত করা হয়েছে নর্থ ইস্টের একাধিক এয়ারবেসে। শব্দের চাইতেও প্রায় দ্রুতগতি সম্পন্ন এই এয়ার ভারত ব্যবহার করতে পারে এয়ার স্ট্রাইকের জন্য। আর এবার এই মুহূর্তে দেখাই যে আমরা কেন এই রাফাল এবং সুকোইকে তৈরি রাখতে হচ্ছে, কেন তৈরি রাখতে হচ্ছে দেখুন। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার মহড়া করছে, আকাশে সনিক বুম আতঙ্কে রয়েছে বাংলাদেশ। আকাশে সনিক বুম আতঙ্কে বাংলাদেশ। কেন? তার কারণ একাধিক বাংলাদেশের এয়ারবেসে সেনাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, চোখে পড়ার মতো, যেটা এর আগে কখনো দেখা যায়নি। তবে ভারতের নিশানায় কি বাংলাদেশের এয়ারবেস? বাংলাদেশের একাধিক এয়ারবেস চট্টগ্রাম, যশোর সহ আরও একাধিক এয়ারবেসে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, টপ অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতের বায়ু সেনাকে কি ভয় পাচ্ছে বাংলাদেশ? সেই কারণে কি বিভিন্ন এয়ারবেসে বাংলাদেশ সৈন্যকে, বাংলাদেশ বিমান বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইসলামাবাদ আতঙ্কে ভুগছে কি ঢাকা? আমি দেখাই রাশিয়ার তৈরি MiG-25 বিমান, যেটা এই সনিক বুম তৈরি করেছিল পাকিস্তানের ইসলামাবাদের আকাশে। আসুন একবার দেখাই। সনিক বুম তৈরি করবার ক্ষেত্রে MiG-25, এই MiG-25 ইসলামাবাদের আকাশে 90,000 ফুট দিয়ে উড়ে গিয়েছিল কিছু তথ্য সংগ্রহ করবার জন্য। এর পরবর্তীকালে সমস্ত তথ্য সংগ্রহ হয়ে গেলে এই বিমান 65,000 ফুটে নেমে আসে এবং তখনই পাকিস্তানি ইসলামাবাদের আকাশে ভয়াবহ আওয়াজ তৈরি হয়। সনিক বুম আতঙ্কে কেঁপে ওঠে ইসলামাবাদ। রেডার অন করে
অনুসন্ধান করবার আগেই ভারতের মাটিতে পৌঁছে যায় এই MiG-25 বিমান। আপনাদের মনে আছে F-16 পাকিস্তান ব্যবহার করেছিল কখন? F-16কে ব্যবহার করা হয়েছিল একেবারে সম্প্রতি ক্রস বর্ডার ফাইটে F-16কে ব্যবহার করা হয়েছিল। আর আপনাদের মনে আছে ভারতের সেনাবাহিনী MiG-29 নিয়ে অভিনন্দন বর্তমান সেই F-16কে এয়ার টু এয়ার ফাইটে মেরে নামিয়েছিল। যদিও বা অভিনন্দনের বিমান পাকিস্তানে সেখানে ক্র্যাশ ল্যান্ডিং হয় এবং সেই ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর অভিনন্দনকে পরবর্তীকালে ভারত সরকার তাদের কূটনৈতিক প্রক্রিয়ায় উদ্ধার করে। আপনারা সেটা জানেন, পাকিস্তানের বর্ডার থেকে সাদরে অভিনন্দন বর্তমানকে ভারত নিয়ে আসে। সেই সময় পাকিস্তান অভিনন্দনকে আটকে রাখার সাহস দেখাতে পারেনি, কারণ কূটনৈতিকভাবে ভারতের অবস্থান এতটাই শক্তিশালী জায়গায় ছিল। বাংলাদেশের এয়ারবেসগুলোতে হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করার কারণ কি? এয়ার স্ট্রাইক। কারণ সম্প্রতি আমরা বালাকোটের ক্ষেত্রেও দেখেছি পাকিস্তানের রেডারে ধরা পড়বার আগেই বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় একাধিক বিমান, এবং সেই ক্ষেত্রেও ভারত সাফল্য পায়। তবে কি আকাশপথে আক্রমণ হতে চলেছে? যদি এই ধরনের কন্ডিশন, বর্তমানে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি যদি আরও চলতে থাকে, যদিও এখনই হয়তো যুদ্ধ নয়, কিন্তু আগামী দিনে যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে একদম জিরো লাইনে, মানে বর্ডারের জিরো পয়েন্টে বিএসএফকে মুভ করা হয়েছে, ফ্রন্টিয়ার লাইনকে, এবং তার ব্যাক সাপোর্টের জন্য প্রতিনিয়ত আর্মি, বিএসএফ, প্যারামিলিটারি ফোর্স তারা সীমান্তে মজুদ হচ্ছেন। এখানে একটা যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে। আমি জানি না যুদ্ধ হবে কিনা, কিন্তু যুদ্ধের আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আমি আবারও মেনশন করছি, আমি জানি না এই ঘটনার সময় কাকতালীয় কিনা, আকাশে নানান রকম আওয়াজ আমরা পাচ্ছি। সেটা যুদ্ধ বিমান, হেলিকপ্টারের হতে পারে। আমরা এয়ারপোর্টের কাছাকাছি আমাদের অফিস, আমরা এখান থেকে প্রতি রাতে আওয়াজ পাচ্ছি। এমনকি আমার বাড়ি এয়ারপোর্ট থেকে 40 কিলোমিটার দূর, সেখানেও আমরা আওয়াজ পাচ্ছি। এই সমস্ত অজানা আওয়াজ আগে আমরা কখনো শুনিনি। আমি পরিষ্কার ক্ল্যারিফাই করি, আমি জানি না এর পেছনে কি সিক্রেট, অন্য কোনো কারণ কিনা, এটা কোনো যুদ্ধ বিমান না হেলিকপ্টার, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না। এবং গত রাতেও আমরা এই ধরনের অজানা আওয়াজ পেয়েছি। তাহলে কি সীমানাবর্তী এলাকায় প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় সেনা এবং বিমান বৈমানিকরা? এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে। আর এবার আপনাদেরকে দেখাবো এই যে রহস্যজনক সনিক বুম, এই সনিক বুম কি। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে একবার এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। একদিকে যে যুদ্ধের প্রস্তুতি চলছে, এবার আপনাদেরকে দেখাবো সনিক বুম কি। দেখুন, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় বাংলাদেশ সেনা ও সেদেশের সরকার। আর এবার আকাশ আতঙ্কে থরহরিকম্প পড়শি দেশের সেনা। ইতিমধ্যেই যশোরের বায়ুসেনা ঘাঁটি থেকে একাধিক যুদ্ধবিমান সেদেশের আকাশে পেট্রোলিং শুরু করেছে বলে সূত্রের খবর। অন্যদিকে রাফায়েল ও সুখোইয়ের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানও ভারতের আকাশে পেট্রোলিং করছে বলে জানা গিয়েছে। পাশাপাশি একাধিক হেলিকপ্টারও ভারতের আকাশসীমায় পেট্রোলিং করছে বলে সূত্রের খবর, যার জেরে সোনিক বুমের আতঙ্কে ভুগছে বাংলাদেশের সেনা। প্রসঙ্গত বছর কয়েক আগে ভারতের অত্যাধুনিক MiG-25 যুদ্ধবিমান ইসলামাবাদের আকাশে বজ্রপাতের মতো বিকট শব্দের সৃষ্টি করেছিল। এটিকেই বলা হয় সোনিক বুম। ওই ঘটনায় পাকিস্তানের অন্দরে কাঁপুনি ধরে গিয়েছিল। সেই সোনিক বুমের আতঙ্কই তাড়া করছে পদ্মাপাড়ের সেনাবাহিনীকে। MiG-25 এখনো পর্যন্ত সারা বিশ্বে এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ফাইটার জেট আসেনি। ঘন্টায় 35,000 কিলোমিটার, এবং যদি সনিক বুম অন হয় তাহলে আরও বেশি, প্রায় 40,000 কিলোমিটার, মানে মিসাইলের গতি পেয়ে যায়। তোমাকে বলবো যে কয়েক বছর আগে ইসলামাবাদের আকাশ একেবারে চুপচাপ, গরমকাল, হঠাৎ আকাশ ভেঙে একদম বজ্রপাতের মতো শব্দ। সঙ্গে সঙ্গে পাক এয়ারফোর্স তাদের রাডার অন করে। রাডার অ্যাক্টিভ করার পর দেখা যায় যে একটা MiG-25 সেটা ভারতের আকাশসীমায় চলে গেছে। তখন তো কিছু করণীয় নেই। তারপর যে তথ্য উঠে আসে অনেকগুলো বছর পরে, সেটা ভারতীয় পার্ট থেকে উঠে আসে যে রাশিয়ার হাতে একমাত্র সারা বিশ্বে MiG-25 আছে, তারাই এটা উদ্ভাবন করেছিল। এবং এত ক্ষমতা সম্পন্ন এয়ার ফাইটার এখনো পর্যন্ত খুব কম দেশের হাতেই আছে।
জানা গিয়েছে ভারতের হাতে থাকা রাফায়েল যুদ্ধবিমান অন্তত 4 ধরনের মিসাইল ব্যবহারে সক্ষম। অন্যদিকে অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত রয়েছে 9টি মিসাইল। আমাদের যে নির্দিষ্ট সুখোই এয়ারক্রাফটের মধ্যে বা রাফায়েল এয়ারক্রাফটে এমন একটি মিসাইল আছে, যার চোখ আছে, ক্যামেরা আছে, যে মিসাইল দেখতে পায়। একদমই তাই, এই মিসাইল যেখানে আমরা টার্গেট করব ও নিজেই সিদ্ধান্ত নেবে এবং ওর ক্যামেরায় ডিসাইড করে নেবে যে টার্গেটটা কোথায় আছে। অন্তত 4 ধরনের মিসাইল আমরা ব্যবহার করি। একটা হচ্ছে মিসাইল যে মাইকা এয়ার টু এয়ার, এটা আমরা এয়ার স্ট্রাইক করতে পারি। এবং যেটা বলছিলাম, যে মিসাইলের চোখ আছে, যে দেখতে পায়, যে মিসাইল যদি রাফায়েল এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি অংশে বাধ্য হয় সেটাকে চালাতে, সে নিজের চোখ দিয়ে দেখে আক্রমণ করবে। সেই মিসাইলের নাম হলো স্ক্যালপ শ্যাডো স্টর্ম। হ্যামার রয়েছে এয়ার থেকে গ্রাউন্ডে অ্যাটাক করার জন্য, এবং একটি অত্যাধুনিক মিসাইল রয়েছে রাফায়েলের মধ্যে, তা হলো মেটিয়ার। মেটিয়ার এই মিসাইলটি রাফায়েলের সঙ্গে একেবারে অ্যাটাচ করা থাকে এবং এর পাল্লা হলো 300 কিলোমিটার, যেখানে এই মুহূর্তে আমেরিকার এই ধরনের মিসাইলের পাল্লা মাত্র 160 কিলোমিটার। অন্যদিকে সুখোই রয়েছে, সুখোইয়ের পাল্লাও তুমি জানো, সেখানে অন্তত 9টি মিসাইল সুখোইয়ের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে। ভারতের এই প্রস্তুতি নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছে বাংলাদেশ সেনা। এই পরিস্থিতিতে যশোর ও চট্টগ্রাম বায়ুসেনা ঘাঁটিতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সামরিক শক্তির নিরিখে ভারত যে বাংলাদেশের থেকে বহু এগিয়ে রয়েছে সে কথা অজানা নয় পড়শি দেশের সরকারের। তারপরেও বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে আস্ফালন শুরু করেছে তা নিয়ে এদেশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমরা বেশ কয়েক বছর আগে মিয়ানমার বর্ডারে ঢুকে করে দিয়ে এসেছিলাম। বাংলাদেশ তো মানে কিছুই না আমাদের কাছে। সুতরাং বাংলাদেশের আমরা যে স্বাধীনতা করেছি, সে যদি বেইমানি করে ক্রমাগত ভারত বিরোধিতাই তার বিদেশিদের মূল লক্ষ্য হয়, অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার চাইতেও সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং ভারত বিদ্বেষিতা থাকে, ভারতের প্রতি আক্রমণে যেতে চায়, তাহলে আমরা তো জবাব দেবই। আমরা যে স্বাধীনতা ওদের দিতে পারি, স্বাধীনতা আবার ছিনাতে পারবো না, কিন্তু দেখিয়ে দিতে পারবো ভাই তোমাদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসছে। আমার মনে হয় ভারতের এই সময়ে ডিফেন্সিভ না অফেন্সিভ ফরেন পলিসি করা উচিত। বাংলাদেশকে কিছুটা ঝলক দেওয়ার প্রয়োজন এসছে। প্রসঙ্গত, হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে উত্তরোত্তর বেড়েছে ভারত বিদ্বেষ। আর তার জেরেই কি ভারতকে নিয়ে আতঙ্কে ভুগছে বাংলাদেশের সেনা? ইসলামাবাদের আতঙ্ক কি এখন তাড়া করছে ঢাকাকে? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। টার্গেট বাংলাদেশের এয়ার বেসগুলো কিনা আমি জানি না, কিন্তু 5ই আগস্টের পর থেকে এই অল্প কয়েক মাসের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের যে তিক্ততা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মধ্যে একাধিক সংগঠনের তরফে আমরা যে ধরনের উগ্র বিচ্ছিন্নতাবাদী মন্তব্য শুনতে পাচ্ছি, ভারত আক্রমণের কথা শুনতে পাচ্ছি, ভারতের একাধিক প্রভিন্স দখল করে নেওয়ার কথা শুনতে পাচ্ছি, কলকাতাকে আক্রমণ করবার কথা শুনতে পাচ্ছি, দিল্লির লাল কেল্লাকে দখল করে নেওয়ার কথা শুনতে পাচ্ছি, এই ক মাসের মধ্যে আগস্ট থেকে শুরু করে ডিসেম্বরের আজকে 12 তারিখ, তাহলে আরো 3-4 মাস পরে পরিস্থিতি যদি আরো তলানিতে যায় তখন কিন্তু ভারত চুপ করে থাকবে না, এটা খুব পরিষ্কার, খুব স্পষ্ট। আমি আবারও রিপিট করছি, প্রতি রাতে অজানা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। তবে কি এটা ভারতের যুদ্ধ বিমান বিভিন্ন জায়গায় মজুত হচ্ছে, বিভিন্ন সেনাবেসে সীমান্তবর্তী এলাকায়, সেটা আসাম হতে পারে, হাসিমারা হতে পারে, একাধিক সীমানাতে তৈরি হচ্ছে কি, নর্থ ইস্টের একাধিক বিমান ঘাঁটিতে মোতায়েন হচ্ছে কি? আবারও রিপিট করছি, প্রতি রাতে অজানা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এবং নানান রকম, আমি টেকনিক্যাল অনেক কারণ রয়েছে, পুরোটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আবারও বলছি, আমি ছোট থেকে বড় হয়েছি এখানে, আমরা এই ধরনের অজানা আওয়াজ আগে কখনো শুনতে পাইনি। আই রিপিট এগেইন, আমরা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এই ধরনের অজানা আওয়াজ শুনতে পাইনি। আসুন আলোচনায় যাব, এইসব আওয়াজের কারণ কি হয়তো বা আমাদের কারোর পক্ষেই বলা সম্ভব হবে না, শুধুমাত্র আমরা অনুমান করতে পারি, কিন্তু পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের দিকে হয়তো এগোচ্ছে ভারত। তবে হয়তো প্রথম অ্যাটাক নয়, কিন্তু কোনো রকমের অ্যাটাক বাংলাদেশের থেকে আসলে তার মুখের উপর জবাব দেওয়া হবে। আমাদের সঙ্গে যারা আজকে আলোচনার জন্য রয়েছেন আমি স্বাগত জানাবো এক এক করে তাদের, তারপর আলোচনার জন্য যাব। দীপ্তিমান বসু বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ শাহিন আইনজীবী, আলোচক, রাজনৈতিক পর্যালোচক মোহাম্মদ শাহিন আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ
শাহিন যেহেতু আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, একাধিক আইন সংক্রান্ত বিষয় আজকে প্রশ্ন থাকবে শাহিনের কাছে। রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক আলোচক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তাপসবাবু, আপনাকে স্বাগত। সঙ্গে আমাদের অতিথি, আমাদের প্রতিবেশী দেশের থেকে বসে আজকে আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হবেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর আইনজীবী, বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। মেজর সারোয়ার হোসেন, এম সারোয়ার হোসেন, তিনি আমার সঙ্গে রয়েছেন। আপনাকে এখনও আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তেও আমি একজন ভারতীয় হিসাবে সাদর সম্ভাষণ জানাই আমাদের অনুষ্ঠানে। তবে শুরু করব তাপস বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। ধৈর্য এবং সহ্য, আমি আগেও বলেছিলাম অনুষ্ঠানে তাপসবাবু আপনাকে, ব্রিগেডিয়ার বন্দ্যোপাধ্যায়, ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় আপনাকে, যে ধৈর্য এখনো পর্যন্ত ভারত ধরছে। বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু এই ধরনের ভারতের বিরুদ্ধাচারণ যদি চলতে থাকে দিনের পর দিন, এবং আপনি জানেন খুব পরিষ্কার যে এর মধ্যেই অলরেডি প্রচুর বাংলাদেশি জঙ্গি তারা বিভিন্ন জায়গায় স্লিপিং অবস্থায় রয়েছে, স্লিপিং সেল তারা তৈরি করে রেখেছে। আমরা বিভিন্ন ইতিপূর্বে আমরা বিভিন্ন ঘটনায় তার প্রমাণ পেয়েছি। এনআইএ তদন্ত একাধিক তথ্য ভারত সরকারের কাছে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, যেটা আগস্টের আগে শেখ হাসিনার সময় আমরা কখনো দেখিনি, তাহলে ভারত কতদিন মুখ বুজে থাকতে পারে? এবং এই যে এয়ারবেসের দিকে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এটা আমাদের কাছে খবর হয়েছে চট্টগ্রাম, যশোর সহ একাধিক বাংলাদেশের এয়ারবেসে, এর কারণটা কি মনে হয়? প্রথমেই আসি যে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে, সেগুলো খুব সম্ভবত এয়ারফোর্সের প্লেনগুলো আছে যারা রেকি করে, তারা হয়তো খুব হাই অ্যালটিটিউড দিয়ে তারা রিকগনিশন্স করছে, তারা এয়ার ফটো নিচ্ছে। পরে সেই এয়ার ফটোগুলো ইন্টারপ্রিটেশন করে দে উইল ডিসাইড। সেই জন্যেই, আর সোনিক বুম যেটাকে বলছেন, সোনিক বুম হচ্ছে যখন একটা এয়ারক্রাফট তার সাউন্ড ব্যারিয়ার যখন ক্রস করে তখন একটা আওয়াজ হয়, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড সোনিক বুম। এখন ম্যাক 1, ম্যাক 2, ম্যাক 3, ম্যাক 4 পর্যন্ত আমাদের বিভিন্ন এয়ারক্রাফট আছে। তারা যখন ওই ম্যাক 1 বা ম্যাক 2, ম্যাক 3 যখন ক্রস করে সাউন্ড ব্যারিয়ারটাকে ক্রস করে, তখন এই সোনিক বুম সৃষ্টি হয়। এবার আসি যে অর্গানাইজেশনসগুলো আছে, টেররিস্ট অর্গানাইজেশনস ভারতবর্ষে বিভিন্ন স্লিপার সেল কাজ করছে। হ্যাঁ, এই 5ই অগস্টের পরে ভারতবর্ষের বিভিন্ন স্লিপার সেলগুলো তারা একটা মোরাল তাদের একটু হাই হয়েছে, যেহেতু হাসিনা ওখানে নেই। হাসিনা এই টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে যথেষ্ট কন্ট্রোল করার চেষ্টা করেছেন, কিন্তু জামাত, আমরা জানি জামাত বা বিএনপি, জামাতের তো আমার মনে হয় ইচ্ছে নেই, আর বিএনপিরও এদের প্রচ্ছন্ন একটা মদত তো আছেই। আমাদের এখানে বিভিন্ন স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করার জন্যে তারা অ্যাক্টিভ হবে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তারা নতুন করে রিক্রুট করবে। এই প্রসেসটা চলতে থাকবে, এবং এই প্রসেস, আপনি যে কথাটা বললেন কতক্ষণ ধৈর্য ধরা যাবে, হ্যাঁ, ইনিশিয়ালি ধৈর্য তো ধরতেই হবে। তার কারণ ভারতবর্ষের একটা ডক্ট্রিন যেটা, সেটা হচ্ছে আমরা প্রথম অ্যাটাকে যাব না। আমাদের দেশের ওপর যদি কোনো আক্রমণ আসে, আমরা তার যথার্থ উত্তর দেব, কিন্তু আমাদের প্রথম ইনিশিয়ালি আমরা অ্যাটাক করব না। আচ্ছা, অ্যাটাকটা কিভাবে হতে পারে ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়? অ্যাটাকটা কি মানে কি ধরনের অ্যাটাক করা যেতে পারে? মানে সুবিধাজনক কোনটা ভারতীয়দের পক্ষে? কোন ধরনের অ্যাটাক হতে পারে যদি বাংলাদেশের থেকে কোনো রকম আক্রমণ হয়? মানে রিটেলিয়েশনটা কেমন হবে? ফার্স্ট হচ্ছে এয়ারফোর্স। আচ্ছা, এয়ারফোর্স, বাংলাদেশে 7টা এয়ারফোর্স বেস আছে। ঢাকা আছে, চট্টগ্রাম আছে, জেসর আছে, কক্সবাজার আছে, টাঙ্গাইল আছে, এবং তাদের কুল এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে, মানে ফাইটার এয়ারক্রাফট বলছি, ফাইটার এয়ারক্রাফটের সংখ্যা হচ্ছে রাফলি 50। তার মধ্যে 2টো বোধহয় অলরেডি ক্র্যাশ করেছে। সুতরাং ইন্ডিয়ান এয়ারফোর্স যদি মনে করে এই একটা ছোট্ট এয়ারফোর্সকে ডিঅ্যাক্টিভেট করতে বেশিক্ষণ সময় লাগবে না। এটা ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। আমাদের যে ধরনের এয়ারক্রাফট আছে, আমাদের যে ধরনের মিসাইলস আছে, আমাদের যে ধরনের সিস্টেম আছে,
বাংলাদেশ এয়ারফোর্সকে ইনঅ্যাক্টিভেট করে দিতে আমাদের কিছুমাত্র সময় লাগবে না, যেটা আমরা এক সময় দেখেছিলাম ইসরায়েল ইজিপ্টকে করেছিল। ইজিপ্ট এন্টায়ার ইজিপশিয়ান এয়ারফোর্স 2 ঘন্টার মধ্যে শুয়ে গেছিল। তো বাংলাদেশকে সেই অবস্থা করতে বেশিক্ষণ সময় লাগবে না। একবার যখন এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স নিউট্রালাইজ হয়ে গেল, দেন দ্য আর্মি ক্যান গো ইন, ফ্রম 3 সাইডস। আমাদের পশ্চিমবঙ্গের এই ডান দিক থেকে আমরা মানে পশ্চিমবঙ্গ থেকে যেতে পারে, নর্থ থেকে আসতে পারে, হিলি থেকে আসতে পারে, ওদিকে চিটাগংয়ের দিকে যেতে পারে। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য আর্মি টপ ব্রাস, কোথার থেকে উই ক্যান গো ইন। কিন্তু এই মুহূর্তে যে কথা হচ্ছে যে আমরা প্রচণ্ড একটা রিস্ট্রেন্ড অবস্থায় আছি। যথেষ্ট আমাদের যে প্রোপাগান্ডা চলছে বাংলাদেশে, যে ভারতবর্ষ বাংলাদেশের বিগেস্ট এনিমি, ভারতবর্ষ বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় ইত্যাদি যেসব কথাগুলো শোনা যাচ্ছে, কতদিন রিস্ট্রেন করতে পারবো বা পারবে আমাদের সরকার আমি জানি না। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, এরকম অনেক কথা বাংলাদেশ থেকে আসছে যে আমরা পাকিস্তানের সঙ্গে আছি কিন্তু ভারতের সঙ্গে নেই, আমরা মিত্রতা চীনের সঙ্গে করতে পারি কিন্তু ভারতের সঙ্গে নয়। মানে এই লিগাসি, মানে এই ধরনের মানসিকতা কেন বাংলাদেশে তৈরি হচ্ছে? তবে কি তারা জঙ্গিদের হাতেই বাংলাদেশ এখন এই মুহূর্তে? বাংলাদেশে কোনো গণতান্ত্রিকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে সরকার নেই, কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে, কিন্তু সেই কেয়ারটেকার গভর্নমেন্টের এই জঙ্গিদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। একের পর এক জঙ্গিকে, একের পর এক দুষ্কৃতী অপরাধী ক্রিমিনালকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সম্প্রতি অতীতে। এটাকে বিপদের কারণ ভারতের জন্য, আর তাদেরকে দমন করবার জন্য পিন পয়েন্ট প্রিসিশনে অ্যাটাক করতে পারে, এয়ার স্ট্রাইক হতে পারে। আসবো অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা নেব। ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাংলাদেশ থেকে। কি বলবেন হোসেন সাহেব এই পরিস্থিতিতে? কেন নিয়ন্ত্রণ আপনারা করতে পারছেন না বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী র্যাডিক্যালস মুসলিমদের? কি কারণ? নাকি এই টলারেন্স দিচ্ছেন যাতে অ্যান্টি ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট আগামী দিনে আরো মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছয়? কি চাইছে বাংলাদেশ এই মুহূর্তে? নাকি চাইছেন এয়ার স্ট্রাইক হোক? দেখুন, আমি আপনাদের যে প্রারম্ভিক যে কতগুলো ভিডিও দেখালেন, এরপর আপনি যে এই এয়ারফোর্সের যে প্লেনগুলো দেখালেন, খুব মজা পেলাম এই কারণে যে বাংলাদেশে যে নাটক পাড়া রয়েছে বেইলি রোড, আপনাদের পূর্বপুরুষ যারা বাংলাদেশ থেকে ওপারে গিয়েছে তারা নিশ্চয়ই এই বেইলি রোডের কথা শুনেছে। বেইলি রোডে যেখানে ইউনিস বৈঠক করেছিলেন কয়েকদিন আগে, বেইলি রোডের নাটকগুলো অনেকদিন আমি দেখতে পাচ্ছি না। এই নাটক আপনাদের মাধ্যমে যে আমি না বলছি যে ডক্টর ঠিকই বলেছেন আপনি, বেইলি পাড়া আপনি ধরিয়ে দিলেন, কারণ কয়েকদিন আগে বিভিন্ন হিন্দু সনাতনীদের নিয়ে আমরা একটা ছোট্টখাট্ট ইউনিসের নাটক বৈঠক দেখলাম ঢাকাতে, বেইলি পাড়াতে কয়েকদিন আগে। হ্যাঁ, কিন্তু সেখানে মুখের উপরে এরকম জবাব দেওয়ার মতো সনাতনী ছিল, এমনকি মুসলিমরা অনেকে মুখের উপর প্রশ্ন করেছেন যে চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো। আপনি এখানে একজন মডারেটর, আপনি মডারেটর হয়ে আপনি তো ইউ পার্টিসিপেট মোর দ্যান দ্য পার্টিসিপেন্ট। আমি প্রশ্ন করছি, তো এই জন্য আপনাদের তো ভিউ বাড়াতে হবে। তো আপনাদের টিভি এইখানে এই ধরনের টিভিকে বাংলাদেশের মানুষ কি বলে জানেন? এটা হচ্ছে মলম বিক্রেতা টিভি। অর্থাৎ আপনাদের কোনো ভিউ নাই, আপনাদের একমাত্র কাজ হলো এখন বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে এখন ইউনূস সরকার ফেল করেছে, বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে এখন এই যে ইউনূস সরকার খেল খতম, এইসব কথা। কিন্তু বাংলাদেশের মানুষ কিভাবে দেখে এইটা আপনারা কখনো বোঝার চেষ্টা করছেন না, আপনার গ্রাউন্ড রিয়ালিটি অনুধাবন করেন না, আপনাদের কোনো রিসার্চ নাই, এবং আপনারা আপনাদের ভিউ বাড়াবার জন্য অনেক গল্প ফাঁদেন, যার জন্য নাটক দেখতে আমি বেশ অ্যামিউজড হয়েছি। আজকে আপনাদের এই যা কিছু আপনি দেখালেন যে ভারত একেবারে 2 মিনিটে নিউট্রালাইজ করে ফেলবে, কত কিছুই শুনলাম। তো কেন বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট শুরু হয়? আপনার যদি প্রফেশনালিজম থাকে তাহলে আপনারা টিম পাঠিয়ে নিশ্চয়ই সেইটা চেক করবেন কেন করছে সেটা। আপনাদের দেশেরই সাংবাদিক কুলদীপ নায়ার, হু ইজ লেট নাও, উনি অনেক লেখা লিখেছে, উনি অনেক বক্তব্য প্রকাশ করেছেন, সেইগুলো আপনারা ভালো করে রিসার্চ করেন। কেন এই কারণে যে এই কথায় কথায় ওখানে একজন পার্টিসিপেন্ট বলল আমরা স্বাধীন করে দিয়েছি। বাংলাদেশ এই ধারণাকে রিজেক্ট করে,
বাংলাদেশ এমনিতেই স্বাধীন হতো। 47 সালে যে ভুল জিওগ্রাফি সৃষ্টি হয়েছে 1200 মাইল দূরে দুইটি রাষ্ট্র ধর্মের ভিত্তিতে, এইটার ভিতরে বীজ বপিত ছিল যে বাংলাদেশ কখনো না কখনো স্বাধীন হবে। সো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা আসছেন 12 দিনের জন্য, ভাই আপনারা আসছিলেন পাকিস্তানকে ডিভাইড করে। আপনার ইতিহাসের ভিতরে আপনি লিখেছেন এইটা হলো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনারা অফিসিয়ালি সমর্থন করেননি, তো সেইগুলা ভুলে আপনারা বলে স্বাধীনতা, যে আপনার স্বাধীনতা আপনি কি বলছেন আমি জানি না। মানুষ ভারত অর্জন আপনি একজন ব্যারিস্টার হয়ে কি বলছেন আমি জানি না সারোয়ার সাহেব। না আপনি আরে তখন তো না এক মিনিট শাহিন, আরে তখন তো পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সঙ্গে কোথায় যুদ্ধ হলো? আপনি কি বলছেন কে জানে? ইউ মাস্ট হ্যাভ ফেয়ার প্লে। ফেয়ার প্লে, কারণ তখন তো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল। আমরা বাংলাদেশ স্বীকার করিনি, মানে আমরা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব স্বীকার করিনি। যদি মনে করেন যে আমাকে এখানে দাওয়াত করে আপনারা আপনাদের ভাষণটা চাপিয়ে দেবেন, তাতে কোনো লাভ হবে না। কারণ আপনার উপরে কেউ কিছু চাপাচ্ছে না, আপনি যে এটা অস্বীকার করছেন। আজকে আপনি যে বাংলাদেশ শব্দটা ইউজ হতো, পাকিস্তানে থাকতেন আপনি। কাজ করেছে তাতে শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি। আপনারা যদি এখন লুক, এই 5ই আগস্টের আগে কলকাতার ভাই বোনেরা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানকে সমর্থন জানিয়েছে। মমতা ব্যানার্জি বলেছে আমাদের বর্ডার খোলা এই নির্যাতনের বিরুদ্ধে। হঠাৎ করে কয়েকটা টিভি চ্যানেল আপনারা এমন একটা ভাবভঙ্গি প্রকাশ করছেন, এমন একটা প্রোপাগান্ডা শুরু করছেন। আরে ফুটেজগুলো বাংলাদেশ থেকে আসছে সারোয়ার সাহেব। আলাদা ভারত বিরোধী স্লোগান, ভারত দখল করার হুমকি, এটা বাংলাদেশ থেকে আসছে। আমরা দিচ্ছি না, টিভি চ্যানেল করছে না এটা। আপনার টিভি চ্যানেলের প্রতি রাগ করে কোনো লাভ নেই। বাংলাদেশ থেকে ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, কলকাতা দখল, দিল্লি দখলের ডাক আসছে, হুঙ্কার আসছে। যে সরকারটা ছিল তারা কারা? তারা ছিল ইন্ডিয়ার একটা পাপেট গভর্নমেন্ট। আপনারা স্বাধীনতার নামে 1971 সাল থেকে বাংলাদেশকে লুটপাট করেছেন। বাংলাদেশের প্রত্যেকটা লুট করার মতো কিছু নেই। ভারতবর্ষ থেকে বাংলাদেশ খেতে পাবে না। শেখ হাসিনার সময় আবার লুটপাট করছেন। আপনার দেশে 15 লক্ষ লোক এখানে অবৈধভাবে কাজ করে। এই যে বাংলাদেশের চতুর্থ রেমিটেন্স, আপনার দেশের কয়েক কোটি মানুষ, কয়েক কোটি মানুষ এই রাজ্যে থাকে, এই রাজ্যে থাকে কয়েক কোটি বাংলাদেশের মানুষ। আপনি 15 লাখ লোক দেখাচ্ছেন। শেখেন আপনারা আধুনিক ডিপ্লোমেসি শেখেন। ওই চাণক্য পলিসি দিয়ে কাজ হবে না। চাণক্য পলিসি শেখে, যদি শক্তি থাকে আক্রমণ করেন, মুখে এত কথা বলে কোনো লাভ নাই। বরং দুইটি স্বাধীন দেশের অ্যাকোমোডেটিভ যে পলিসি হয়, লেট আস ডেভেলপ রিজনালি ওই মার্শাল প্ল্যান থেকে আপনারা শেখেন। মার্শাল প্ল্যান যদি না থাকে, আপনারা সাউথ ব্লকের যারা ফরেন পলিসি ফর্মুলেট করে তাদেরকে আমাদের কাছে পাঠান। এয়ার অ্যাটাক হলে আপনারা তাহলে রেডি আছেন তো? সম্পর্কে ছাত্র এয়ার অ্যাটাক হলে আপনারা রেডি আছেন? লন্ডনে লেখাপড়া করেছি, ইউকে তে লেখাপড়া করেছি। এয়ার অ্যাটাক হলে আপনি রেডি আছেন তাহলে? মডার্ন ফরেন পলিসি। আচ্ছা, আপনার সেনাবাহিনী রেডি তাহলে? রিলেশন সেইগুলো আপনার সেনাবাহিনী রেডি সারোয়ার সাহেব? পুরাতন ফরেন পলিসি নিয়ে আপনারা কোন প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে পারছেন না। বেশ, এবার এই মুহূর্তে আমি সেই পাপেট গভর্নমেন্ট এখন আপনাদের যে এইখানে এই 15 লক্ষ অবৈধ লোক, এই যে বাংলাদেশ থেকে যে লুটপাট, একটা পাপেট গভর্নমেন্ট বসে, সেইটা যখন ক্ষুণ্ণ হয়েছে, তখন আপনাদের একটা অংশ, মেজরিটি অফ দ্য ইন্ডিয়ান পিপল উইথ দ্য বাংলাদেশি পিপল, আপনাদের একটা অংশ মূলত মেবি আপনার ভিউ বাড়াবার জন্য, আপনারা এইগুলো প্রচার না করলে আপনার ভিউ বাড়ে না, সেই জন্য আপনাদের যুক্তিসঙ্গতভাবে নাম দিয়েছে মলম বিক্রেতা টিভিএস। তো যা হোক, দাওয়াত দিচ্ছেন, আমরা সুসম্পর্কে বিশ্বাস করি। আমার অনেক বন্ধু বান্ধব কলকাতাতে আছে। আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস। একসাথে আমরা ইউএন পিসকিপিং করেছি ইন্ডিয়ান অফিসারদের সাথে, যারা কনসাস পিপল এবং যারা সত্যিকারে আন্তদেশীয় সম্পর্ক ভালো দেখতে চায়। আচ্ছা, আপনি এই যে টিভি চ্যানেলকে অ্যাটাক করছেন কেন? আপনি কি এয়ার স্ট্রাইকে ভয় পাচ্ছেন? তারা জানে শেখ হাসিনাদের একটা কথা বলি, আপনি কি ভয় পাচ্ছেন সারোয়ার সাহেব? এবং এই আপনি রেগে যাচ্ছেন কেন টিভি চ্যানেলের উপর? একটা আওয়ামী লীগ লুটেরার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। আপনি কি ভয় পাচ্ছেন? তারা ওইখানে যে ফুর্তি করতেছে, স্যার, আবদ করতেছে, 4 জন ওখানে ধরা পড়ছে ওই ধর্ষণ করার জন্য।
বরং আপনাদের উচিত এই যে লুটেরা তাদেরকে সব খেদিয়ে বাংলাদেশে পাঠানো, কারণ প্রত্যেকের নামে মামলা রয়েছে। আপনারা বাংলাদেশের ক্রিমিনালদেরকে আশ্রয় কেন দিলেন? অথচ এই যে বিএনপির একজন গেছিল সালাউদ্দিন সাহেব, তাকে আপনারা বিচার করছেন, এদেরকে বিচারের সম্মুখীন করছেন না কেন? বাংলাদেশের জনগণ তো সেটা জানতে চায়। হ্যাঁ, আপনি যে এই যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, সোকাল হেজিমনি, সোকাল এই যে ইন্দিরা ডক্ট্রিন, এইগুলো থেকে সরে আসে গুজরাল ডক্ট্রিন আসে, গুজরাট আসেন। বরং আপনাদের আলোচনা করা উচিত কাশ্মীরে কিভাবে আপনারা মানবাধিকার লঙ্ঘন করছেন। ওটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, ওটা আপনাকে না করাতে হবে। আলোচনা করেন না, ওটা অভ্যন্তরীণ বিষয়, ওটা বাংলাদেশকে দেখতে হবে, বাংলাদেশ নিজের দিকে দেখুক আগে। বাংলাদেশের ভারতবর্ষে কি হবে সেটা ভারতবর্ষের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদেরকে দেখতে হবে না। আমাদের ভারতের একটা ভারতবর্ষের কি হবে সেটা আপনাকে দেখতে হবে না, নিজের দিকে দেখুন। ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারটা বন্ধ করুন। সাহেব আছে, ওই ক্যাপ্টেন সাহেব বলে দিয়েছে, একজন ক্যাপ্টেন সাহেব আছে, উনি বলে দিয়েছেন যে নো ফার্স্ট স্ট্রাইক। কেন স্ট্রাইক হবে? আপনাদের বলছেন আওয়ামী লীগের সময় যে এখন মানে স্বর্গ সমান সম্পর্ক বাংলাদেশ ইন্ডিয়া, তো আওয়ামী লীগের এই যে পাপের টাকা পয়সা লুটপাটে যায় সম্পর্কটা খারাপ হলে কেন? দ্যাট মিনস আপনারা জনগণের সাথে সম্পর্ক রাখছেন না, আপনারা সম্পর্ক রাখছেন একটা পরিবারের সাথে, একজন ব্যক্তি। বেশ, আমি ফিরে আসবো। শাহিন আমাদের সঙ্গে রয়েছে, শাহিনের কাছে যাবো ফিরে এসে। ওকে, আমি আসবো আবারও অনুষ্ঠানের মধ্যে ফিরছি এক ছোট্ট বিরতির পর, আবারও দ্রুত ফিরে আসবো। কিন্তু সারওয়ার হোসেন সাহেব এয়ার স্ট্রাইকের কথায় ভয় পেলেন। সিএনকে বলছেন মলম বিক্রেতা চ্যানেল, আপনি আমাদের ইউটিউব ফলো করুন, 1 মিলিয়নের উপরে আমাদের ভিউ। আপনি ইউটিউবের একবার সাবস্ক্রিপশন যারা করেছে সেই লিস্টটা দেখুন, শুধুমাত্র আমাদের ইউটিউবার ভিউ হচ্ছে 1 মিলিয়ন এর ওপরে। আপনি দেখুন, এক্ষুনি খুলে একবার দেখার চেষ্টা করুন। আর আপনি এয়ার স্ট্রাইকের নামে ভয় পাচ্ছেন, সেই কারণের জন্য আপনি মলম বিক্রেতা চ্যানেল বলছেন। বলুন, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের চ্যানেল আপনাকে আজও, আমি জানি না আগামীকাল কি হবে, রিলেশনশিপ কোথায় যাবে, এবং আমরা পশ্চিমবঙ্গের এমন একটি চ্যানেল যেখানে বাংলাদেশি গেস্টরা স্বাধীনভাবে তাদের কথা বলতে পারে। আমরা মিথ্যে মানুষের উপর কোনো বক্তব্য চাপিয়ে দিই না, আপনাদের কথা আমরা শোনাই, আপনাদের মতামত আমরা নিই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে ভারতের ওপর যদি কোনোভাবে আক্রমণ হয়, আপনি বলছেন না আসেন, আমরা রেডি আছি, তৈরি আছি, তাহলে তার মুখের উপর কি জবাব হবে সারওয়ার হোসেন, সেটা আপনি দেখতে পাবেন। আমি আপনাকে ছোট করছি না, আজও আপনি আমাদের অতিথি, হয়তো আগামী দিনেও আপনি আমাদের অতিথি থাকবেন। কিন্তু ভৌগোলিক সীমা পরিবর্তন হয়ে যেতে পারে, হয়তো আপনি ভারতের লোক হয়ে যেতে পারেন, এটাও হতে পারে। যদি বাংলাদেশ দখল করে নেয় কোনোদিন ভারতীয় সেনা, তাহলে দেখা গেল আপনি লিখবেন যে এম সারওয়ার হোসেন, বাড়ি ইন্ডিয়া, অবসরপ্রাপ্ত মেজর, আইনজীবী, বাংলাদেশ না মানে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট। বেশ, আমি আসবো। আইনের কাছে যাওয়ার আগে আমি রাজাদার কাছে একবার যেতে যাই। রাজাদা, আপনি পুরো আলোচনা শুনলেন, আমি আর বিস্তৃত এখান থেকে কোনো পয়েন্ট তুলছি না, কি বলবেন? হ্যাঁ, আমি বাংলাদেশের ব্যারিস্টার সাহেব অবসরপ্রাপ্ত মেজরের বক্তব্য শুনলাম। তো বোঝা যাচ্ছে আমাদের দুদেশের মানুষের মধ্যে একটা উত্তেজনা আছে, মান অভিমান আছে। তো তাতে ওনারা আমাদের বুঝতে পারছেন আমাদের মনের অবস্থা, ওনাদের মনের অবস্থা আমরা বুঝতে পারছি। তবে 2-3টে তথ্য আমি দিতে চাই। বাংলাদেশ যখন স্বাধীন হলো, তাকে প্রথম তার স্বীকৃতি দিয়েছিল ভারত এবং ভুটান 6 ডিসেম্বর 1971। উনি তো স্বীকারই করছেন না, সেগুলো কিচ্ছু স্বীকার করছেন সেটাই বলতে আসছে না, উনি নিশ্চয়ই শুনছেন। ওনারাও রাজাদা, ওনারা 71-এর মুক্তিযুদ্ধ, মুজিবুর রহমানের কন্ট্রিবিউশন, ওনারা কিচ্ছু মানছেন না। এরা কারা? আমি আসছি দেখো। এবং আজকের ওনাদের খুব কাছের দেশ হচ্ছে পাকিস্তান স্বীকৃতি দিয়েছে 1974 সালে, এবং চীন স্বীকৃতি দিয়েছে 1975 সালে। মানে আজকে যাদের বন্ধু ভাবছেন, এমনকি ইসলামিক দেশগুলো অনেক পরে স্বীকৃতি দিয়েছে। আমরা বাংলাদেশকে আমাদের মাতৃভূমির কাছাকাছি দেখি, আমরা কোনোভাবেই বাংলাদেশকে আলাদা করে দেখি না। বাংলাদেশকে ছোট ভাই হিসেবে আমরা স্নেহ করি, ভালোবাসি। আমরা মনে করি আমাদের দায়িত্ব আছে বাংলাদেশে। উনি ছোট ভাই হিসেবে থাকতে চান না, উনি বড় দাদা হতে চান। কি করবেন এবার সেটা ওনারা শুনুন না, ওনারা যদি বড় ভাই হতে চান আমাদের তো অসুবিধা নেই। আমি এটুকুন বলতে চাই, বাংলাদেশে অনেক উন্নয়ন ঘটেছে যেগুলো আমি মনে করি ভারতের থেকে বেটার। এটা কোনো লজ্জা আমার নেই। আমি গর্ব করে নানান জায়গায় বলেছি, ম্যাটার্নাল মর্টালিটি রেট ওদের ভালো, মেয়েদের স্কুল এনরোলমেন্ট ওদের ভালো, হ্যাঁ, টোটাল ফার্টিলিটি রেট আমাদের থেকে ভালো। অনেক কিছু তারা করেছেন যেগুলো আমাদের কাছে শিক্ষা।
কিন্তু এটা 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 যে ভারত তাদের কিছু করেনি, তাদের স্বাধীনতায় আর কে এসেছিল? আমাদের সেনাবাহিনীর বাংলাদেশি সেনাদের সঙ্গে একসঙ্গে রক্ত মিশে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা মনে করেছি যে, কিন্তু এক দিন আমরা থাকিনি। শেখ হাসিনা সেটা বলেছেন, আর কেউ বলেছেন কিনা জানি না। পৃথিবীর অনেক দেশে দেখুন বাইরে থেকে শক্তি গিয়ে স্বাধীনতা যুদ্ধে হেল্প করেছে, কিন্তু তারা থেকে গেছে। আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একদিনও ভারতের পতাকা তোলেননি বাংলাদেশ স্বাধীন হবার পরে। সে বাংলাদেশকে স্বীকার করে নিচ্ছেন 6 ডিসেম্বর। বোঝাই যাচ্ছে আমাদের কোনো অভিপ্রায় নেই বাংলাদেশকে কোনোভাবে পিছনে ফেলার। এই কোভিডের সময় আমরা বাংলাদেশের কাছে এগিয়ে এসেছি, আমরা কোনো স্বার্থ নিয়ে করি। ভুল বোঝাবুঝি হতেই পারে ব্যারিস্টার সাহেব, আমাদের ভুল বোঝাবুঝি হতেই পারে। আমরা চাইবো ভুল বোঝাবুঝিটা দূর হোক। আমরা কেউই যুদ্ধ চাই না। যুদ্ধে সাধারণ মানুষ মারা যায়, বাংলাদেশের যারা যদি কেউ মারা যায়, ভারতের কেউ মারা যায়, মানবতারই ক্ষতি হয়। সুতরাং আমরা আজকের এইখানে এমন কোনো কথা বলবো না যে দুদেশের উত্তেজনা বাড়। আমরা এই কারণে বলছি যে দেখুন, সেখানে যে অত্যাচারের কাহিনীগুলো আসছে, যেটা আমাদের সঞ্চালক দেবাশিস বলছিল, একটা ভিডিও ওনারা করেননি, সব ভিডিওই আপনাদের ওখান থেকেই বাংলাদেশ থেকেই আসছে। সেগুলো দেখে আমরা অত্যন্ত বিচলিত হচ্ছি যে আপনারা কেন একজন সন্ন্যাসীকে অ্যারেস্ট করে তাকে আপনারা ন্যায় বিচার দিতে চাইছেন না, তার উকিলদেরকে আইনজীবী দিচ্ছেন না। জামিন মামলা এগিয়ে আনবার কথা আজকের ঘটনা আপনাকে বলছি, উনি তো সামনে রয়েছেন, আজকে উনি আইনজীবী পাননি। এই যে রবীন্দ্র ঘোষ বলে একজন ওনার হয়ে লড়াই করবার চেষ্টা করছেন, তার মামলা রিজেক্ট হয়ে গেছে কারণ উনি ঢাকার লোক বলে। চিন্তা করতে পারেন? হ্যাঁ, সেই দেখুন কোনোভাবেই আমরা দেখেছি কলকাতা থেকে আইনজীবীরা গিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন। এই রিসেন্ট একাধিক ঘটনায় আমরা দেখেছি। দেখুন, আমরা ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনাকে কোনোভাবেই বিব্রত আমরা করতে চাই না। অত্যন্ত ভালোবাসার সঙ্গেই আপনার সঙ্গে আমরা কথা বলছি। আপনাদের সকল বাংলাদেশের 17 কোটি মানুষের প্রতি আমাদের ভালোবাসা আছে। আপনারা যখন সোনার বাংলা গান, আমরাও একই সঙ্গে সোনার বাংলা গাই। এটার সঙ্গে কোনো আমাদের ভেদ নেই। আমরা সত্যিকারের আপনাদেরকে ভালোবাসি এবং ভালোবাসার মাধ্যম দিয়েই করতে চাই। আমাদের পররাষ্ট্র দপ্তর দেখুন কোনোভাবেই না, আপনাদের অনেক বিএনপি অনেক নেতা বলছে 4 দিনে ভারত দখল করবো, কলকাতা দখল করবো। এইগুলো না বললেই তো ভালো, একটা বললে তো আর জবাব তো দেবেই, এটা তো আপনাদের বুঝতে হবে। দেখুন, আমরা যেটা আজকে সঞ্চালক অনুষ্ঠানটা করছিলেন, আমাদের যে বিমান বাহিনীর যে মহড়া চলছে, এটা বাংলাদেশকে কোনোভাবেই দেখানো আমাদের লক্ষ্য নয়। এগুলো রেগুলার, যে আপনি নিজে আর্মিতে ছিলেন, এগুলো রুটিন চর্চা আমাদের করতে হয়। আমরা কোনো দিন ভাবতেও পারবো না বাংলাদেশ যে আমাদের অংশ ছিল, যে বাংলাদেশকে আমরা এতটা ভালোবাসি। বাংলার মাটি, বাংলার প্রাণ আমরাও বলি। আপনাদের প্রতি কোনো বিদ্বেষ আমার নেই, আমাদের কারণ আপনার না থাকলে ওনার হয়তো আছে, আপনার না থাকলে ওনার ভারতের বিরুদ্ধে বিদ্বেষ আছে। এবং 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 উনি একটু আগে বলেছেন, রাজাদা, উনি একটু আগে বলেছেন ভারত 71-এর পর থেকে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। উনি পার্টিকুলার এই কথাটা ব্যবহার করেছেন। আমি ওনার থেকে ক্ল্যারিফিকেশন চাইবো যে ভারত কোন কোন ক্ষেত্রে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ছিল, বিএনপি ছিল আগে, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তারা দীর্ঘদিন ছিল। ভোটের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ওনাদের অভিযোগ রয়েছে ভোট হতে দেয়নি শেখ হাসিনা। তার সঙ্গে ভারতের কি সম্পর্ক? আমি জানবো রাজাদা, কিন্তু মোহাম্মদ শাহিন আমাদের সঙ্গে। আমি সবার কাছে একবার রাউন্ডে যাব, এরপর আমি আবার ব্যারিস্টার সাহেবের কাছে যাব, কিন্তু তার আগে মোহাম্মদ শাহিন। দেখুন, এখানে ব্যারিস্টার সাহেব যিনি বলছিলেন, উনি যে প্রফেশনে, আমরাও অনেকটা সেই প্রফেশনে। ব্যারিস্টার এখনো অবশ্য পাশ করতে পারেনি, আইনজীবী হিসেবে চলছে। দেখুন, ওনার কথার মধ্যেই কিন্তু বাংলাদেশে যে আপনার ভিডিওগুলো দেখাচ্ছেন, এই ঝলকটাই তো ওনার কথাতেই পাওয়া যাচ্ছে। তার প্রথম কারণ হচ্ছে উনি যেভাবে বললেন 71-কে যেভাবে অস্বীকার করলেন, শুধু এটা নয়, 71-এর বাদ দিন ভাষা শহীদদের কথা বলুন। আজকে বাংলা ভাষার জন্য যে 5 জন মারা গেছিলেন, তার মধ্যে আমার সালারের আবুল বরকত একজন। তো কাদের সঙ্গে করে মারা গেছে? আজকে যে পাকিস্তান উর্দু চাপিয়ে দিচ্ছিল, সেই এইগুলোকে এরা অস্বীকার করে কি করে? এদের মধ্যে আমার সঙ্গে বেশ কিছু বাংলাদেশি বন্ধু বান্ধব, আমরা পড়াশোনা করেছি, এখানে কেউ আমাদের ল প্রফেশনে আছে, কেউ এতে আছে। তাদের মধ্যে যা মনোভাব, ভারত বিদ্বেষী মনোভাব, এটা এই এনার মধ্যেও যেমন, তাদের মধ্যেও তেমন। হয়তো বাংলাদেশের কিছুটা অংশ, হয়তো সবাই নয়, কিন্তু কিছুটা অংশ হয়তো তারা সখ্যতা রাখতে চায়। তাদের মধ্যে যারা ভারতের সঙ্গে থাকবে, আমরা ভারতের সঙ্গে আছি, সেখানে দলমত ধর্ম নির্বিশেষে। আর কাশ্মীরে কি হচ্ছে এটা ওনাকে দেখতে হবে না, ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেমন মাথা গলাবো না, ওরা আমাদের এতে মাথা গলাবে না। আর ব্যারিস্টার সাহেব বারবার যে 71-কে অস্বীকার করছেন, তো এইগুলো তো বেইমানি ছাড়া কিছু বলেন। বাংলা, উনি যে বারবার বলছেন কি মলম বিক্রেতার চ্যানেল, উনি যে ভাষায় কথা বলছেন, ওইটা উনি ব্যারিস্টার হয়ে অন্তত ওনার মুখে এগুলো শোভা পায় না। একটা আমাদের দেশের একটা নিউজ চ্যানেল, বিশেষ করে বাংলাভাষী নিউজ চ্যানেল, তাকে
সঠিক ভাষায় অনেকভাবে আক্রমণ করা যেতে পারে। তা বলে মলম বিক্রেতা চ্যানেল কি মলম বিক্রি হয়? যদি কাজের কথা বলি, আজকে বাংলাদেশেও যদি আমি বলে দিই, না, আমাদের এই কলকাতাতেই তো মলম কিনতে বাংলাদেশ থেকে প্রত্যেকদিন অবশ্যই শুধু সেটা শুধু তখন লজ্জা করে না। সেদিন বলছে 15 লক্ষ লোক আমাদের এখানে ট্রিটমেন্ট করানোর জন্য কোটি কোটি লোক, পার ইয়ার কয়েক কোটি মানুষ ইন্ডিয়াতে আসে, শুধু ওই মলম কিনতেই আসে। আমি ভারতবর্ষের কথা বাদই দিলাম, শুধু পশ্চিম বাংলার কথা ধরুন। আজকে পশ্চিম বাংলা যদি না থাকে, ইলেকট্রিক থেকে শুরু করে, কলকাতায় ইলেকট্রিক থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, আপনি চলে যান আজকে এতে কি বলে আমাদের ঠিক মানে ধর্মতলা পেছনে নিউ মার্কেটের পেছনের দিকে চলে যান, একটা পুরো মহল্লা হয়ে গেছে বাংলাদেশি লোকজন, মানে অর্ধেক সময় এখানে হোটেল ভাড়া নিয়ে থাকে। শুধু পড়াশোনা নয়, সমস্ত ক্ষেত্রে, এমনকি বিদ্যুৎটা ওনারা নিজেরা উৎপাদন করতে পারেন না। আমাদের মুর্শিদাবাদের পাওয়ার গ্রিড দিয়ে বাংলাদেশে যাচ্ছে বিদ্যুৎ, ট্রেন পরিষেবা, রেল পরিষেবা, ম্যাক্সিমাম। তারপরে 15 লক্ষ ভারতীয় ওনার দেশে থাকে, সেটা ওনার দেশের ফেলিওর। তাহলে 15 তাড়িয়ে দিন, যদি ইলিগাল হয় তাহলে আপনারা তাড়িয়ে দিন না, আপনারা পুষবেন। কয়েক কোটি লোক, মুক্তিযুদ্ধের সময় 2 কোটি লোক শরণার্থী শিবিরে ছিলেন, তাদের মধ্যে অনেকে ফিরে গেছেন, অনেকে রয়ে গেছেন। আজকে বেশ, শাহিন, একটা বিরতি নেব, এরপর দীপ্তিমানদা রয়েছেন, আমি যাবো। ভাই একটা মিনিট আমাকে একটু সময় দাও, দীপ্তিমানদাকে বলিয়ে নি। দীপ্তিমানদা আমাদের সঙ্গে রয়েছেন। আমি এভাবে হবে না, আমরা যেটা করছি না ক্লাসরুম, আমাদেরকে ওই অর্থনৈতিক অঞ্চলে যেতে হবে, একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাঠি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই। শুধু তাই নয়, মোংলা বন্দরে যেতে হবে আমাদেরকে, আমাদের অনেক কাজ, চট্টগ্রাম বন্দরে যেতে হবে, যেখানে যেখানে ইন্ডিয়ানদের ঢুকেছে সেখানে সেখানে। এই দীপ্তিমানদা, এই যে বাংলাদেশের এই এক নেতা তারেক রহমান, এই নাম, ল্যাঙ্গুয়েজটা শুনুন, একটা ইন্ডিয়ানরে ধইরা লাথি মাইরা ভারতে পাঠিয়ে দিতে। আপনি বুঝতে পারছেন কালচার, কোন কালচারে বাংলাদেশে, মানে তলায় তলায় কি কালচারটা আস্তে আস্তে বপন হয়েছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে। দেবাশিস, আমি স্তম্ভিত হয়ে এই যে সারোয়ার হোসেন, যিনি নাকি অবসরপ্রাপ্ত মেজর, আবার ব্যারিস্টার সাহেব, তার বক্তব্য শুনছিলাম, তার ল্যাঙ্গুয়েজ শুনছিলাম, তার দেহের যে ভাষা বলতে বলতে সেটা শুনছিলাম। আসলে কি ব্যাপারটা জানো তো, এই যে দেখো, এই যে প্রাক্তন সেনাকর্মী যারা, বা এই বিএনপি নেতা রিজভির বক্তব্য, এই বক্তব্য মানেই কিন্তু বাংলাদেশের বক্তব্য নয়, সমগ্র বাংলাদেশের বক্তব্য নয়। বাংলাদেশ যারা চেনে এবং জানে, রাজাদা ওই কথাটা বলছিলেন, তারা জানে যে বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের হৃদয়েই ভারতের প্রতি শ্রদ্ধা, সমর্থন ও ভালোবাসা আছে। আর এরা হচ্ছে 71-এর যুদ্ধের অতৃপ্ত আত্মা, যারা কিনা পাকিস্তানের কাছে যেতে পারেনি, নিজেদেরকে সমর্পণ করতে পারেনি, বাংলাদেশকে পাকিস্তানের কাছে রাখতে পারেনি। এই অতৃপ্ত আত্মারা আজকে আপনি খোঁজ নিয়ে দেখুন, এর দেখবেন পড়াশোনা সমস্ত কিছু বিদেশে, বাংলাদেশে কিছু করে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে খুব স্থায়ী সময় খুব কম ছিল। এরা বিদেশে লালিত হয়েছে, পালিত হয়েছে, যে কারণে ভারতবর্ষকে এদের স্বীকার করতে বাধা আছে। আমি আপনাকে বলছি, বাংলাদেশের 80% জনগণ এই ভারতবর্ষ থেকে চিকিৎসা গ্রহণ করে, একদম। এই বাংলাদেশের 20% ছেলেমেয়েরা এই ভারতবর্ষে পড়তে আসে, পড়াশোনা করে। ঠিক, ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে 71-এর যুদ্ধের পর থেকে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, যে পরিমাণে সমর্থন জানিয়েছে, তার কোনো খবর এরা জানেন না। এরা বিদেশে ছিলেন, বিদেশে লালিত হয়েছেন, পালিত হয়েছেন, যেই সুযোগ পেয়েছেন, যেই পাক মরা উন্মাদেরা আবার দেশটাকে দখল করেছে, তখন এরা সুযোগ নিতে এখানে বাংলাদেশে চলে এসেছে। এদের কথার কোনো গুরুত্ব নেই। আমি বলতে বাধ্য হচ্ছি, উনি একজন বিদেশির প্রতি সম্মান জানানো, সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু তিনি যে ভাষায় কথা বলেছেন, যেভাবে আমাদের দেশের চ্যানেলকে অপমান করতে তিনি ছাড়েননি, যেভাবে 71-এর যুদ্ধে ভারতবর্ষের প্রতি অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, তাতে আমি বলতে বাধ্য হচ্ছি, এরা পাক মনা রক্তবীজের দল, এরা কোনোদিন বাংলাদেশের ছিল না, কোনোদিন বাংলাদেশের হবে না। এবং আপনারা নিশ্চিত থাকুন, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে এরা আবার বিতাড়িত হয়ে যাবে, এরা কেউ বাংলাদেশে থাকবে না। এবং আমি আপনাকে বলছি, এই যে মহড়া বা প্রদর্শনী আমাদের এয়ারফোর্স করেছে, এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, আমরা বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধে যাব না। তার কারণ, বাংলাদেশের জনগণের যে 17 কোটি হোক, 18 কোটি হোক, 20 কোটি হোক, 22 কোটি হোক, তার 2 থেকে 3% মানুষ এই উন্মাদেরা, যারা ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে সড়ক থেকে এদের বিতাড়িত করে দেবো, যারা টিভিতে বসে বলছেন মলম বেচা টিভি, যারা টিভিতে বসে 71-এর যুদ্ধকে অস্বীকার করেন, তারা আর যাই হন, তারা মুক্তমনা বাংলাদেশি নন, এরা পাকমনা বাংলাদেশি। এদেরকে চিহ্নিত করার সময় এসছে। বাংলাদেশ, এদের অন্তর্বর্তীকালীন যে সরকার তৈরি হয়েছে, এই সরকার টিকবে না, টিকবে না, টিকবে না। বেশ, কিন্তু যারা মুজিবুর রহমানের মূর্তি ভাঙলেন,
যারা মাথায় উঠে মূত্রত্যাগ করলেন, যারা গণভবন লুটপাট করলেন, যারা, আমি বলতে আমার খারাপ লাগছে, অন্তর্বাস তুলে রাস্তায় নক্কারজনক নৃত্য করলেন, ওগুলোকে ওরা সমর্থন লজ্জা করে না? ওগুলোকে ওরা সমর্থন লজ্জা করলো না? এই পাকমনা মহিলার ওদেরকে সমর্থন করে। একজন মহিলার অন্তর্বাস রাস্তায় নিয়ে এসে আপনারা বড় বড় কথা নৃত্য করলেন, বড় বড় কথা। একদিন ভারতবর্ষ যদি সহযোগিতা বন্ধ করে দেয় কি অবস্থা হবে? আপনি আগে এগুলো ব্যাখ্যা করুন। কত করে ডালের দাম হয়েছে, কত করে আজকের দিনে আপনাদের ওখানে আলুর দাম হয়েছে, বড় বড় কথা। একদিন ওষুধ বন্ধ হয়ে গেলে সবকিছু বন্ধ হয়ে যাবে। কি বলবেন সারোয়ার সাহেব? কি করোনার ওষুধের সময় হাত পেতে কেন ভিক্ষাবৃত্তি করেছিলেন সেই জবাব দিতে হবে। সারোয়ার ভারতবর্ষ কিছু করেনি। এই যে বিজেপির মুখপাত্র এখানে যে এক লোক, কি নাম, দীপ্তিমান বসু, তো ইন হুইচ ল্যাঙ্গুয়েজ হি ইজ স্পিকিং? আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন? আপনাকে সেই ল্যাঙ্গুয়েজে আপনি যে ল্যাঙ্গুয়েজে বলেছেন সেই ল্যাঙ্গুয়েজে উত্তর হবে। চক্রবর্তীকে কি ভাষায় ব্যবহার করেছেন? অ্যাঙ্কারকে আপনি কি বলেছেন? আপনি অ্যাঙ্কারকে কি ভাষা ব্যবহার করেছেন? আপনি একজন আইনজীবী লোক, মেজর ছিলেন। কথা বলতে শুরু করি না, এর ভিতরে আপনারা ইন্টারপ্রেট করেন। আপনি কোন ভাষা ব্যবহার করেছেন সেটা আপনাকে শিখিয়ে দাও। আপনি ভাষার ব্যবহার শিখুন, আপনার বয়স যথেষ্ট হয়েছে। আপনি মেজর ছিলেন, এই আপনার ভাষা। আপনি একজন আইনজীবী, আইনজীবীদের লজ্জা আপনার যে আপনি যে ভাষা ইউজ করেছেন। আপনার কথার ভিতর তো আমরা কথা বলে নাই। আচ্ছা, বলুন। Why you are talking like that? বলুন। না, আপনি যে ভাষা ব্যবহার করেন সেই ভাষা বোঝানো হচ্ছে। এখানে একজন আলোচক আছে যিনি অত্যন্ত ভদ্রভাবে কথা বলেছে। উনি জ্ঞানী লোক। না, উনি জ্ঞানী। কে জ্ঞানী অজ্ঞানী আপনি ঠিক করবেন না। কে জ্ঞানী? আপনার এডুকেশন ইন্ডেক্স অনেক ইন্ডিয়া থেকে অনেক নিচে আছে। আপনি পশ্চিম বাংলায় কম্পিট করতে পারবেন না। আপনি প্রত্যেকটা কথার ভিতরে। আচ্ছা, বেশ আপনি বলুন। আপনি বলবেন, আপনি আনইন্টারাপ্টেড বলবেন। সারোয়ার সাহেব, আপনাকে এখন আমি সাহেব বলে রেসপেক্ট করছি। সারোয়ার সাহেব, আপনি বলবেন আনইন্টারাপ্টেড বলবেন। আমরা আবারও আলোচনায় যাব। আমি জানি না এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আছেন কিনা। উনি উঠে গেছেন, আমি জানি না উনি বসবেন কিনা, কিন্তু উনি যেভাবে ভাষায় ভারতকে আক্রমণ করছেন, বিভিন্ন কথা বলছেন, তাতে আমাদের গেস্টরা যথেষ্ট সংযমের মধ্যে থেকে, আমার যেটা মনে হয়েছে যথেষ্ট সংযমের মধ্যে থেকে ওনারা উত্তর দিচ্ছেন। আর এবার যারা ইন্ডিয়ায় আসছেন, উনি বলছেন না 15 লক্ষ মানুষ ভারত থেকে বাংলাদেশে গিয়ে বসে রয়েছেন। আজও কলকাতার বুকে একাধিক বাংলাদেশিকে স্পট করে আমাদের চিত্র সাংবাদিক এবং সাংবাদিক। তারা কি বলেছেন বাংলাদেশ ইস্যুতে শোনাবো আপনাদের এই মুহূর্তে, শুনুন। তারা এই কথা বলতে এবং বইলে যদি থাকে, তারা বোকা ছাড়া কিছুই না। এটা একটা স্বাধীন দেশ, ওটা একটা স্বাধীন দেশ, কিন্তু এক দেশ আরেক দেশের উপরে হামলা করতে পারে, কিন্তু বাংলাদেশের এত বড় ক্ষমতা মনে হয় না আছে যে ইন্ডিয়া দখল করে নেবে। এটা কোনোদিনই সম্ভব না ভাই। ভালো সম্পর্ক ছিল, ওরাই তো ইয়া করে দিচ্ছে এখন। পাশাপাশি দেশ না কলকাতা দখল কেমনি করবে? ওরা করতে পারবে এরকম অবাস্তব একটা জিনিস সম্ভব কোনোদিন করা? দখল কি এটা সম্ভব? এটাকে মুখে বললেই হয়ে যায় দখল? এটা ভুল। এটা আসলে কি ইউটিউবাররা একটু বেশি ছড়ায়। এরা বলে এরা উগ্রবাদী, এরা উশৃঙ্খল কথাবার্তা বলে, একটা দেশের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য বলে। দেশ কখনো কলকাতা দখল করতে পারবে না, এগুলা মনে হয় উগ্রপন্থী। এরা দেশ দখল করবো কিভাবে? সব দেশে কিছু না কিছু থাকে, এমন না সব দেশ তো আর ভালো না, সবাই তো ভালো না। 1 কোটি মানুষের মধ্যে 2, 4, 5 লাখ 2 লাখ থাকতেই পারে, স্বাভাবিক। এটা আগেও দিছে, কিন্তু এটা আগে দেখি নাই আমরা। কিন্তু এখন ওই যে সরকার নাই তো দেশে, সরকার না থাকার কারণে হতে পারে। ভারতবর্ষ থেকে ইংল্যান্ডের কাছে অতি মূল্যবান কোহিনূর হিরে ইংল্যান্ড নিয়ে চলে গিয়েছিল। সারোয়ার সাহেব আমাদের সঙ্গে এসছেন, আমরা মনে করছি কোহিনূর হিরে আবার ফিরে এসছেন। সারোয়ার সাহেব একজন অতিথি, আমাদের কাছে কোহিনূর হীরের মতো। আপনি রাগ করে যাবেন না। আপনার কথা শোনা এবং জানা বাংলাদেশ সম্পর্কে আমাদের প্রত্যেকটি ভারতীয়ের কাছে প্রয়োজন, এবং বাংলাদেশিরা প্রচুর ইউটিউবে সার্চ করে অনুষ্ঠান দেখছেন, আমি জানি। আমি অনুরোধ করব গেস্টদের, আপনি যখন বলবেন তখন একই সঙ্গে না বলতে, কারণ আমাদের এখানে ইন্ডিয়াতে যে প্যানেল হয়, তর্ক বিতর্কের সভা, তো একজনের উপর আরেকজন বলেন, কিন্তু আপনি যেহেতু অতিথি, আপনার জন্য আমি বিশেষ অনুরোধ রাখলাম, এখানে যারা প্যানেলিস্ট রয়েছেন, বিশেষত আমাদের স্টুডিওতে শাহিন বা দীপ্তিমান্দা রয়েছেন, দীপ্তিমান্দা কখনোই বলবেন না, আপনি বলুন। এই যে ওনারা যে কথাগুলো বললেন, একদম আমাদের ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, রাজাগোপাল দা থেকে শুরু করে, দীপ্তিমান্দা থেকে শুরু করে, শাহিন থেকে শুরু করে, সবাই, ওনারা কি ভুল বললেন? না, দেখুন, ওনাদের যে পয়েন্ট অফ ভিউ সেখান থেকে কথা বলেছে। এবং আমার ডাইনে যে একজন মুরব্বী টাইপের যে দাদা আছে, উনিও এক ধরনের কথা বলেছেন।
এবং আমার ওনার কথাগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হয়েছে। দেখেন, আপনারা এইখানে কথা বলে আমাকে অ্যান্টি ইন্ডিয়ান একটা স্টিগমা দেওয়ার চেষ্টা করছেন। আই অ্যাম নেভার অ্যান্টি ইন্ডিয়ান, আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস ইন ইন্ডিয়া। আমরা কথা বলি যে আপনাদের ফরেন পলিসির যে অংশটা বাংলাদেশে মানুষের ভিতরে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি করে, সেইটাকে আমরা সমালোচনা করি। সেই ক্ষেত্রে দিস ইজ এ গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজে যে সমস্ত রিজন একসাথে কোঅপারেটিভ এবং অ্যাকোমোডেটিভ ম্যানারে কাজ করে, তারা একসাথে প্রোগ্রেস করে। সেইখানে আমাদের এখান থেকে যে আলোচনাটা হয় সেটা হলো যে এই যখনই আপনার মতের সাথে মিলবে না, এখানে বিজিবির একজন বলে বসলেন পাকিস্তানি আত্মা, যেটা বাংলাদেশের মানুষ রিজেক্ট করে এই সেন্স, কারণ আপনারা বাংলাদেশের পার্সপেক্টিভটা বুঝতে ব্যর্থ। এই দেশে আপনি বলেন 2-3% অ্যান্টি ইন্ডিয়ান, দ্যাটস নট দ্য রিয়ালিটি। আওয়ামী লীগ যেভাবে লুটপাট করেছে, এবং আপনাদের বিদেশ সচিব বাংলাদেশে এসে 2018 সালের নির্বাচনকে নিয়ন্ত্রণ করলো, এরশাদ সাহেবকে সে যাবে না নির্বাচনে, তারপর নির্বাচন হলো। এইগুলা মানুষ দেখে যে এই 15 বছর ভোটবিহীনভাবে, জনগণের ম্যান্ডেটবিহীনভাবে আওয়ামী লীগ থাকতে পেরেছে ইন্ডিয়ার সমর্থন নিয়ে। মূলত আপনাদের স্বাধীনতা যুদ্ধে যে 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 আপনাদের সাপোর্ট দিয়েছেন, এই জন্য বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। তার অর্থ এই না এই একটা ইস্যুকে আপনারা বাংলাদেশকে এক্সপ্লয়েটিভ হিসেবে অথবা বাংলাদেশকে একটা সেলেবারি ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করবে। বাংলাদেশের মানুষের কাছে প্রতীয়মান হয় যে আপনাদের যখন অন্য কোনো আলোচনার সাথে সাথে এই 71-এর ইস্যুটাকে নিয়ে আসেন, সেইখানে আমরা মনে করি, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, বিসাইড বিং মিলিটারি অফিসার, এবং এই যে লিঙ্কনস ব্যারিস্টার, আমি সাউথ এশিয়ান স্টাডি আমি লেখাপড়া করেছি। সেইখানে এইটা মনে হয় যে আপনাদের মূল উদ্দেশ্য ছিল কে সুব্রমণিয়াম 27শে মার্চ 1971-এ তিনি বলেছিলেন যে যেই মুহূর্তে পাকিস্তানি ক্র্যাকডাউন হয়েছে পূর্ব বাংলায় তৎকালীন, তখন বলেছিল যে এইবার ইন্ডিয়া একটা সুযোগ পেয়েছে, এটা মিস করলে 1000 বছরে এই সুযোগ না পেতে পারে। সেই জন্য আমি বলছি যে আপনারা হেল্প করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ নেইবারিং কান্ট্রি। এটা আপনাদের অব্লিগেশন, নৈতিক অব্লিগেশন। এই যে রিফিউজির কথা বলেন, 1 কোটি রিফিউজি দিচ্ছে, আমরা এখানে রোহিঙ্গা রিফিউজি দিচ্ছি না, এটা তো ইন্টারন্যাশনাল অব্লিগেশন। সেই জন্য তো আপনাদের ধন্যবাদ, কিন্তু আপনারা তো সেই জন্য ফরেন হেল্পও পেয়েছেন। এটা কি আপনি বর্ডার আটকায় রাখতে পারতেন? এক দেশে যদি কিলিং হয়, যদি ম্যাসাকার হয়, আপনি বর্ডার আটকায় রাখতে পারবেন? এখন আওয়ামী লীগের 1000 লোক আপনাদের ওইখানে আছে, আপনারা কি বর্ডার আটকায় রাখতে পেরেছেন? ইন্ডিয়াতে আশ্রয় প্রশ্রয় নেওয়ার জন্য বর্ডারে আওয়ামী লীগের নেতা মারা পর্যন্ত গিয়েছে। সেই জন্য আমি বলছি যে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট যে এই স্টেবল বাংলাদেশ ইজ দ্য বেটার বেনিফিট ফর ইন্ডিয়া। কিন্তু আপনাদের ফরেন পলিসির একটা কনসেপ্ট রয়েছে যে ওই যে এইজ ওল্ড, ওই জায়গাটা আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমি সমালোচনা করি যে চাণক্য পলিসিতে পার্শ্ববর্তী দেশের ভিতরে গন্ডগোল লাগিয়ে রাখতে হবে নিজের দেশ সেফ রাখার জন্য। এইটা আউটডেটেড কনসেপ্ট। মডার্ন কনসেপ্ট হয়েছে মার্শাল প্ল্যান, যেটা আমেরিকা ওয়েস্টার্ন ইউরোপ রিকনস্ট্রাক্ট করার জন্য লঞ্চ করেছিল আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। আমাদের ওরকম একটা ফরেন পলিসি রিজনাল একটা অ্যাপ্রোচ থাকা উচিত যে লেট আস রেইজ টুগেদার, লেট আস ডেভেলপ টুগেদার। ইকোনমিক স্টেবিলিটি যখন আসবে তখন কিন্তু আপনার নিরাপত্তা অটোমেটিক নিশ্চিত হবে। সেইটা আমরা আমাদের ইন্ডিয়ান বন্ধুদের কাছে বলতে চাই যে এই আপনি যদি কথায় কথায় বলেন যে তোমাকে স্বাধীনতা দিয়েছি, দিস ইজ ভেরি মিন ওয়ে অফ টেলিং। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের জনগণ, আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। ইউ মাস্ট কয়েন ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাদের ল্যাঙ্গুয়েজের অরেশন, ল্যাঙ্গুয়েজের যে ভাষাটা একটু এমনভাবে বলবেন না যে ইউ আর আন্ডারমাইনিং সামওয়ান এলস স্ট্রেংথ। বাংলাদেশ 8ম বৃহত্তর রাষ্ট্র, 20 কোটি জনগণ। এই বাস্তবতা নিয়ে রিজনালি আমাদের ইতিহাস এক, আমরা এক ইতিহাসের অংশ। আপনি ছোট্ট একটা কথা বলি, আমি যখন ইন্ডিয়া ভিজিট করলাম তাজমহলে, একই ইতিহাসের অংশ তাজমহল। আপনি আমাদের কাছ থেকে 720 টাকা নিচ্ছেন আর আপনাদের জন্য 20 টাকা। তো আমি আপনাদের একজন ফরেন সেক্রেটারি যখন আসছিল এখানে একটা সেমিনারে, আমি তাকে এমনি হেসে হেসে বলছিলাম যে আপনারা এই ডিসক্রিমিনেশনটা কেন করেন, আমরা তো এই একই ইতিহাসের অংশ। সেই জন্য অ্যাকোমোডেটিভ পলিসি অলওয়েজ বেটার ফর এ রিজন। এবং আপনাদের দেশে ভালো চিকিৎসা হলে আমরা যাবো না কেন? আপনাদের দেশে ভালো শিক্ষা থাকলে আমরা যাবো না কেন?
যেখানে জ্ঞান অর্জন, ইসলাম ধর্মতে এইটা প্রিচ করেছে যে জ্ঞান অর্জনের জন্য যে কোনো জায়গায় যাওয়া যায়। আপনি সবই করতে পারবেন, সেটা তো অসুবিধে নেই। এতদিন তো এই নিয়ে আলোচনা হয়নি সারোয়ার হোসেন সাহেব, কিন্তু সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের কিছু মুসলিম সংগঠন, কিছু ছাত্র সংগঠন, সেখানকার কিছু নেতা, কিছু মানুষ, আমি জানি না তারা কারা বা তাদের নিয়ন্ত্রণ আছে কিনা, আদতে আপনাদের হাতে আছে কিনা, তারা যেভাবে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, এটাও তো বাস্তব। হিন্দু মন্দির ভাঙা, আপনাকে দেবাশিস বাবু আপনাকে একটা কথা বলি, এগুলো তো বাস্তব। বাংলাদেশ এদের বিরুদ্ধে আপনার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট কি কোনো ব্যবস্থা নিয়েছে? আপনি আমায় বলুন সেটা। এটা মানুষ জানতে চায়। আপনাদের প্রতি তো কারোর রাগ, হিংসা নেই। আমি আপনাকে সেটা বলছি। এখানে প্যানেল যারা আছে, আমি হোয়াই আই ওয়াজ ইন্টারেস্টেড টু পার্টিসিপেট, আপনি জানেন যে এইটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ডেভেলপ করবে। মনে করেন এখানে 4 জন আছি, আমরা ডিবেট করতেছি, অন্তত একজন আরেকজনের নামটা তো জানছি। ঠিক। তো আপনারা প্লিজ নোট ইট ভেরি কেয়ারফুলি যে প্রত্যেকটা দেশের ছোট্ট একটা রেডিক্যাল অংশ, বাংলাদেশ ওয়াজ নেভার রেডিক্যালাইজ। বাংলাদেশের রেডিক্যালিজম বাংলাদেশের মানুষ সবসময় প্রত্যাখ্যান করেছে। জামাতে ইসলাম যখন ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করে মাত্র 3টা সিট পায়। এই যে আপনি হেফাজত দেখেন, দেখেন, বড় বড় সমাবেশ দেখেন, রিয়েলিটি হলো যখন নির্বাচন হয়, আওয়ামী লীগের নির্বাচন না, ওই যে 14, 18, 24-এর নির্বাচন না, যখন মানুষ ভোট দিতে পারে, মানুষ এই রেডিক্যাল ইজমকে প্রত্যাখ্যান করে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ইউ টেক দ্য মেসেজ। এটা তো রিয়েলিটি, আপনি বলছেন এটা রিয়েলিটি, কিন্তু ব্যারিস্টার সাহেব আমার কাছে এই ফুটেজ আছে। এটা কি না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছে? অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশের কোনো রাডিক্যাল গ্রুপ নয়। প্লিজ আমাকে একটু শুনুন, আমার কথা একটু শুনুন। বাংলাদেশে এই যে অ্যান্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, এটা কোনো রাডিক্যাল গ্রুপ নয়। আপনি উপস্থিত ছিলেন এরকম একটা প্রাক্তন আইনজীবীদের বা প্রাক্তন ব্যারিস্টারদের সভা থেকে ভারত বিরোধী স্লোগান উঠলো। আপনি কি বলছেন? শুনেন, এইটা প্রাক্তন সেনাকর্তারা তারা বললো দিল্লি দখল করে নেবে ইনশাআল্লাহ। এইটা বলে নাই কলকাতা দখল করে নেবে ইনশাআল্লাহ, বলে নাই? রেটরিক। ওই আপনি সেকেন্ড দেখাতে পারো, তারেককে আমি চিনি, আমাদের সাথে আন্দোলন, আমি সেটাই তো বলছি। তারা তো জিহাদি নয়, পলিটিক্যাল জাগরারি। এইটাকে আপনি অফিশিয়ালি নিতে পারেন না। ও, এটা আমরা অফিশিয়ালি নেব না। আজকে কি বলছে আপনার ফরেন সেক্রেটারি? আজকে কি বলেছে আপনার ফরেন সেক্রেটারি? আজকে স্টেটমেন্ট করেছে যে শেখ হাসিনার বক্তব্য ইন্ডিয়া অ্যাকনলেজ করে না, সেটাকে সমর্থন করে না। সো টেক দ্য অফিশিয়াল স্টেটমেন্ট। আমাদের ফরেন সেক্রেটারি কি গিয়ে বলেছে? শুনুন না, আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। আমাদের ফরেন সেক্রেটারি কি বাংলাদেশে গিয়ে বলেছে যে আপনারা যেভাবে সংখ্যালঘু অত্যাচার করছেন সেটা চলতে থাকুক? বলেছেন উনি একবারও? আমি একটু যাব, একটা মিনিট। আমাদের দেশের জনগণের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে কথা বললে আপনার যদি মনে হয় এটা অ্যান্টি ইন্ডিয়ান, দ্যাট ইজ দ্য রং পারসেপশন। আপনার জনগণের সাথে আপনি কথা বলছেন, আমাদের জনগণের সাথে আমাদের কথা বলার অধিকার রয়েছে। ধন্যবাদ। আমি ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় কি বলবেন এই সম্পর্কে? আমরা একাধিক মঞ্চ থেকে দেখতে পাচ্ছি ভারত বিরোধী স্লোগান, এবং তাতে অবসরপ্রাপ্ত সেনাকর্তা, অবসরপ্রাপ্ত আইনজীবী, তাদের গ্যাদারিংস, এটা যদি অরিন্দম সম্ভব হয় দেখাতে, তারা একদম আমেরিকা অব্দি দখল করার ডাক দিচ্ছে। এই যে দেখুন, আমি ছবি দেখাচ্ছি, এবং যাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের প্যানেল গেস্ট ব্যারিস্টার এম সারোয়ার হোসেন চেনেন, উনি গতদিন প্যানেলেও সেই স্বীকারোক্তি দিয়েছেন। এরা বলছেন ভারত দখল করো। কি বলেছেন যদি একবার শোনানো সম্ভব হয়, একবার শুনে নিন। প্রাক্তন সেনাকর্তা, এরা সরকারের অংশ ছিলেন একটা সময়, শুনুন। সাথে 18 কোটি জনগণ আছে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। এই যে ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, এরা তো সরকারের অংশ, একজন সেনাবাহিনী। আপনি সেনাবাহিনীতে ছিলেন, আপনি কখনো কলকাতার রাস্তায় হেঁটে বলবেন এইভাবে, ঠিক এই ভাষায়, যে আমি বাংলাদেশ ঢাকা আমি 3 দিনের মধ্যে দখল করে নেব? বলতে পারবেন কখনো? ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় কি বলবেন? এনাদের বয়স বা এনাদের পাকা চুল দেখে সম্মান জানিয়েই বলি যে যেটা বলছেন বলতে দিন না, কি এসে যায়? কিছু এসে যায় না। ওনারাও মনে মনে খুব ভালো করে জানেন যে যেটা বলছেন সেটা কোনো দিনই সম্ভব হবে না। তো এবার আসি ব্যারিস্টার হোসেন সাহেবের কথায়। উনি অনেক কিছুই বললেন, কিন্তু ওনাকে একটা কথা জাস্ট মনে করিয়ে দিতে চাই যে উনি লিখছে, ওনার নামের নিচে লেখা আছে
বাংলাদেশ হাইকোর্টের উনি আইনজীবী, সুপ্রিম এই বাংলাদেশ কথাটা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হ্যাঁ, এই যে বাংলাদেশ কথাটা উনি লিখতে পারছেন, তার জন্যে ওনার ভারতবর্ষের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তা না হলে ওটা সেই পূর্ব পাকিস্তানি লিখতে হতো বা অন্য কিছু লিখতে হতো, সে কলোনিয়াল যুগে ফিরে যেতে হতো। এইটুকু কৃতজ্ঞতা তার থাকা উচিত। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা যে আম্রকাননে হয়েছিল, সেই আম্রকাননটা ছিল ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, সেটা ওনার মনে রাখা উচিত। উনি এখন সব কিছু ভুলে গিয়ে, বা একটা সেকশন অফ পিপল তারা এখন সব কিছু ভুলে গিয়ে ভারতবর্ষকে কিভাবে ছোট করা যায় সেই জন্যে বলে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, ভারত দখল করে নেবো, কলকাতা দখল করে নেবো। এত সোজা নয়, চেষ্টা করে দেখতে পারেন। মনে রাখবেন একটা কথা, আর্ম ফোর্সেসের প্রপোর্শন হচ্ছে 1:15, 1:15, সেটাও অনেক কম করে বললাম। সুতরাং এই দিবাস্বপ্ন দেখা ছেড়ে ভারতবর্ষের সঙ্গে যদি পারেন, যদি সম্ভব হয়, বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থানের চেষ্টা করুন। ভারতবর্ষ আপনাদের সঙ্গে আছে, চিরকাল ছিল, থাকবেও। আর বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপরে হিন্দু নিধন, কালকে আপনার ইউনূস সাহেব কালকে নিজে স্বীকার করেছেন 80টার উপরে ঘটনা ঘটেছে, 70 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একদম। সুতরাং আমি প্রেস সচিবের এই বিবৃতি, ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, আমি এই তথ্য শোনাবো, ঠিক আপনি যেটা কোট করে গেলেন। প্রেস সচিবের বক্তব্য আমি শোনাবো একটা বিরতির পর ফিরে এসে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা হচ্ছে যে 88টি জায়গায়, এটা সরকারিভাবে স্বীকারোক্তি, 88টি জায়গায় সংখ্যা লঘুদেরকে মেলাইন করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, খুনের ঘটনা ঘটেছে। যদিও খুনের ঘটনা গতকালকের বাংলাদেশের গেস্ট স্বীকারই করলেন না। আমরা ছবি দেখাতে পারি আপনাদেরকে যে খুনের ঘটনা ঘটেছে, বাংলাদেশে সংখ্যালঘু খুন হয়েছে, কিন্তু স্বীকার করছেন না ওনারা। আমরা তো আজও এখনো পর্যন্ত মৈত্রীর সম্পর্কে বিশ্বাস করি, এবং বাংলাদেশের কাছে আমাদের নেওয়ার মতো কিছু নেই। আমাদের আন্তরিক সম্পর্ক দুদেশের ভিত্তিকে মজবুত করবে, আমরা এটা চাই। আর আন্তর্জাতিক বাণিজ্য, তাতে যেটা অবশ্যই যে প্রফিট থাকবে ভারতের, সেটা থাকবে, বাংলাদেশেরও থাকবে, সেটা অন্য ইস্যু। কিন্তু বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের বিভিন্ন মঞ্চ থেকে যদি ভারত বিরোধী কথা বলে, আমি যতই মলম বেচি, যতই মাজন বেচি, ব্রাশ বেচি, আমি এই অনুষ্ঠান করতেই থাকবো। এটাও আপনাদেরকে আমি বলে দিলাম। রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস, মাইনরিটি রিলেটেড কোনো সংখ্যা যদি আপনারা চান, কেস বা কতজন অ্যারেস্ট করছেন, আমরা আশা করছি যে এটা আমরা আপনাদেরকে নিয়মিত এটাকে আপডেট দিতে পারবো। আমরা একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি, তারা বলছে যে মোট 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। আমরা এই যারা এই মূলত এটা হচ্ছে অক্টোবর পর্যন্ত, এরপরে সেগুলোর ক্ষেত্রেও বেশ কিছু কেস, এটা আমরা। রাজাদা, বাংলাদেশের প্রেস সচিব তিনি বলছেন 88টি ঘটনা ঘটেছে যেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে। 88টি, এটা সরকারি প্রেস বিবৃতিতে উনি বলছেন। এরপর কিন্তু উনি বলছেন যে আমরা এটা ডট করে দেখাচ্ছি, এটা অর্নামেন্টেড। আমার কথা, বাংলাদেশের মানুষ এটা মানতে চাইছেন না কেন? এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দূরের কথা, কিন্তু অ্যাটলিস্ট একটা সরকারি বিবৃতি তো আমরা আশা করতে পারি যে যারা ভারত বিরোধী কথা বলছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। কি করবে না করবে সেটা পরের কথা, এইটুক সৌজন্য তো আমরা আশা করতে পারি নাকি? না, দেখুন, মানে বাংলাদেশে যদি তারা সেখানকার সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে সেগুলো তারা যদি বন্ধ করতে চায়, সরকারের তরফের কঠোরতা যদি দেখায়, তাহলে আবার দেখুন যে উত্তেজনা তৈরি হচ্ছে সেটা থাকে না। যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, দেখা যায় তারা সবাই এদেশেই চলে আসে। আপনি দেখুন, 1974 সালে যেটা ছিল প্রায় 14% সংখ্যালঘুদের সংখ্যা, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 8%। এখনকার জনসংখ্যা যদি 8% ধরেন, সেটা গিয়ে দাঁড়ায় 14%, এখন হচ্ছে 8%। 17 কোটি যদি 14% গিয়ে দাঁড়ায়, 2,40,00,000 গিয়ে দাঁড়ায়। এখন হিন্দুর সংখ্যা 1,30,00,000। তারা ভারতবর্ষে এই 1,30,00,000 মানুষ এই কটা বছর 74 সাল থেকে ভারতবর্ষে চলে আসছে। সংখ্যালঘুদের উপর নিপীড়ন হলে তারা ভারতবর্ষে আছে, ভারতের অর্থনীতি, ভারতের সমাজ ব্যবস্থার উপর চাপ পড়ে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য।
যারা সনাতনী হিন্দু, যারা মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা বাংলাদেশের সিটিজেন। বাংলাদেশের দায়িত্ব আছে তাদেরকে রক্ষা করা। দেখুন, ভারতবর্ষের সম্বন্ধে যেটা বলা হচ্ছে, আমি একটু আনোয়ার সাহেব নিশ্চয়ই শুনছেন, আপনাদের স্বাধীনতা তো 53 বছর হয়েছে। শেখ হাসিনা 15-16 বছর ছিলেন, অন্য শাসকেরা ছিলেন, জিয়াউর রহমান ছিলেন, বেগম জিয়া ছিলেন, এরশাদ সাহেব ছিলেন। কোনোদিন আমাদের সঙ্গে কোনো সংঘাত হয়, বুঝেছে? ভারত যে শেখ হাসিনাকে জোর করে যদি বসিয়ে দিচ্ছে, এটা আপনি বলতে চান, তাহলে আপনাদের জনগণকে আপনারা অস্বীকার করছেন। নির্বাচনের মাধ্যমে তিনি এসেছিলেন, আপনারা খুব দেখাতে পারবেন না যে ভারতবর্ষের একটা ট্যাঙ্ক বাংলাদেশের ছিল, জোর করে বলে চাই এনাকে ভোট দাও। আমরা কোনোদিন করিনি। হ্যাঁ, আমাদের দেশেও হয়তো কোনো বেশ রাজাদা বেশ, আমি হাতে খুব স্বল্প সময়, দীপ্তিমানদা কি বলবেন? বিষয় হচ্ছে যে এই যে প্রাক্তন সেনাকর্মীরা যে ভাষায় কথা বলছেন, যে কথাগুলো বলছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে ওখানকার হিন্দু বৌদ্ধ তাদের উপর আক্রমণ করা, তাদেরকে দেশ ছাড়া করা, তাদের দেশ ছাড়া করে সম্পত্তি দখল করা এবং পুরো মুসলিম যে ডমিনেটেড একটা কান্ট্রি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। এটাই হচ্ছে, ওরা জানেন যে ভারতবর্ষের কোনো ক্ষতি এরা করতে পারবেন না, শুধুমাত্র ওখানকার যারা হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, তাদের উপর অত্যাচার করে তাদের সম্পত্তি দখলের প্রচেষ্টা, এই হচ্ছে উদ্দেশ্য। আর সারোয়ার সাহেব সমস্ত কিছু, ওনার সুর অনেক নরম হয়ে গেছে, সেই বক্তব্যের মধ্যেও কিন্তু চাণক্যের কথা বললেন। 375 BC-তে তার জন্ম, সেই সময় বাংলাদেশও ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, কোনো স্বপ্ন ছিল না আলাদা দেশ হওয়ার। সেই সময় চাণক্যের কথা বলে তিনি যে উল্লেখ করলেন, সেই জায়গা থেকে কিন্তু আজকের দিনের পার্সপেক্টিভ পুরো চেঞ্জ হয়ে গেছে এবং ভারতবর্ষ যেভাবে বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের সবার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে আমি মনে করি। একদম। সারোয়ার সাহেব প্লিজ উত্তর দেবেন কিছু? দেখুন, একটু টিকার কথা আসলো না, আমরা তো এখানে জানি যে 500 কোটি টাকা দেওয়া হয়েছিল টিকার জন্য, সেই টিকা ভারত কখনো দেয় নাই, টাকাও ফেরত দেয় নাই। আপনারা একটু চেক করে দেখেন, নাম্বার 1। নাম্বার 2, আমি আবারও বলবো যে এইখানে যে ঘটনাগুলো এই আপনার মতো, আমি ব্যারিস্টার লিখে রেখেছেন, ব্যারিস্টারটা মুচুন। আপনাদের মতো মিথ্যাবাদী, অকৃতজ্ঞ, আর মানে গোটা ভূভারতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। গোটা পৃথিবীতে আপনার মতো মিথ্যাবাদী পাওয়া যাবে না, গোটা পৃথিবীতে আপনার মতো মিথ্যাবাদী পাওয়া যাবে। অকৃতজ্ঞ কথা, অকৃতজ্ঞ লোক পুরো টিকা ভারতবর্ষ এবং ইসরায়েল বেঁচে আছেন আপনারা। ভারতবর্ষ আমি চাইবো আমাদের সৌজন্যতা, চাই না আমাদের সৌজন্যতা, বেঁচে আছেন ভারতের দয়। প্লিজ আমাদের সৌজন্যতা, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না। প্লিজ আমরা শেষ করব। প্লিজ সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। প্লিজ শাইন একটা মিনিট, শাইন এক মিনিট। আমি আবারও বলি, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, উনি আমাদের অতিথি, আজও উনি আমাদের সঙ্গে এসেছেন। উনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন বলে উনি বলেছেন। আমরা চাইবো আগামী অনুষ্ঠানও এম সারোয়ার হোসেন সাহেব থাকুক, তাতে আমাদের ভারত এবং বাংলাদেশ সম্পর্কে যে মিসকনসেপশন এখনো পর্যন্ত রয়েছে, সেই মিসকনসেপশন দূর হবে। এবং আমি চাইবো আপনারা তদানীন্তন সরকারকে বলুন যে ভারত বিদ্বেষী স্লোগান বন্ধ করতে। আজকে এই পর্যন্তই রাখবো, আমাদের হাল্লা বলে এখানেই শেষ করব। আগামী অনুষ্ঠানের দিকে নজর রাখবো, সঙ্গে থাকবো। নমস্কার।